প্রিয় শিক্ষার্থী, এনইউ স্টাডি হাবের পক্ষ থেকে জানাই তোমাদেরকে শুভেচ্ছা। আমি মোহাম্মদ আসাদুজ্জামান, প্রভাষক পরিসংখ্যান বিভাগ, কুষ্টিয়া সরকারি কলেজ, কুষ্টিয়া, 36তম বিসিএস। এনইউ স্টাডি হাব এমন একটি প্ল্যাটফর্ম যেটি শুধুমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য তৈরি করা, এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য যতগুলো সাবজেক্টে অনার্স আছে সকল সাবজেক্টের জন্য আলাদা আলাদা বিশেষজ্ঞ টিচার দ্বারা লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, সাজেশন এবং সকল ধরনের সার্ভিস আমরা দিয়ে থাকি। তো আমি আজকে ক্লাস নিব পরিসংখ্যানে যারা অনার্সে ভর্তি হবে তাদের জন্য একটি কোর্স আছে এলিমেন্টারি প্রবাবিলিটি। সেই এলিমেন্টারি প্রবাবিলিটির মধ্যে একটি চ্যাপ্টার হলো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন বা দ্বিপদী বিন্যাস। আমি দ্বিপদী বিন্যাস থেকে আজকে ক্লাস নিব। তো দ্বিপদী বিন্যাসটা কি? দ্বিপদী বলতে বাই মানে দুই, এবং যদি আমি বাংলায় বলি তাহলে দ্বিপদী হলো দুই, অর্থাৎ যা শুধুমাত্র দুইটা পদ থাকবে। এখানে দুইটা পদটা কি? এখানে দুইটা পদ বলতে আমরা দুইটা আউটকাম বোঝাবো, অর্থাৎ যে বিন্যাসের শুধুমাত্র দুইটি আউটকাম থাকবে তাকে আমরা দ্বিপদী বিন্যাস বলবো। সেই দুইটা আউটকাম কি কি? সেই দুইটা আউটকাম হলো একটা হলো সাকসেস আর একটা হলো ফেলার। অর্থাৎ যখন আমি কোনো একটা ট্রায়াল করব, সেই ট্রায়ালে যদি শুধুমাত্র দুইটা আউটপুট আসে, আইদার সাকসেস অর ফেলার, তখন আমরা সেই বিন্যাসকে বলবো হলো দ্বিপদী বিন্যাস। অর্থাৎ দ্বিপদী বিন্যাস বলতে যেই বিন্যাসে শুধুমাত্র কয়টা আউটকাম থাকবে? দুইটা আউটকাম থাকবে, তাকে আমরা বলবো দ্বিপদী বিন্যাস। দ্বিপদী বিন্যাসের কয়েকটা শর্ত আমরা এখানে খুব সহজে জেনে নিই। দ্বিপদী বিন্যাসের তিনটা শর্ত আছে। শর্তগুলোকে আমি যদি একটু ভালোভাবে লিখি তাহলে আমি বলতে পারবো যে দ্বিপদী বিন্যাসের শর্ত হলো P + Q = 1, দ্বিপদী বিন্যাসের শর্তের মধ্যে একটা আছে P + Q = 1, P ইকুইভ্যালেন্ট টু Q এবং N <= 30। এখানে Pটা কি আর Qটা কি? P কে আমরা বলবো হলো প্রবাবিলিটি অফ সাকসেস, প্রবাবিলিটি অফ সাকসেস, অর্থাৎ সফলতার সম্ভাবনাকে আমরা বলবো হলো P, এবং Qটা হলো প্রবাবিলিটি অফ ফেলার। একটা হলো সফলতার সম্ভাবনা আর একটা হলো বিফলতার সম্ভাবনা। এটাকে আমরা আবার অন্যভাবে লিখতে পারি যে প্রবাবিলিটি অফ সাকসেস অ্যান্ড প্রবাবিলিটি অফ ফেলার। দ্যাটস মিন প্রবাবিলিটি অফ সাকসেস = P এবং প্রবাবিলিটি অফ ফেলার = Q। এখন কথা হলো ফার্স্ট শর্ত হলো আমাদের এই P + Q = 1 হবে, অর্থাৎ প্রবাবিলিটি অফ সাকসেস এবং প্রবাবিলিটি অফ ফেলার এই দুটাকে যোগ করলে আমরা যোগফল পাবো কত? 1। আর সেকেন্ড কন্ডিশন হলো P ইকুইভ্যালেন্স টু Q। এইটাই দ্বিপদী বিন্যাসের একটা বেশ ভালো ইম্পর্টেন্ট একটা কন্ডিশন। সেটা হলো প্রবাবিলিটি অফ সাকসেস এবং প্রবাবিলিটি অফ ফেলার অলমোস্ট সেম হবে। এখন আমি যদি বলি যে পরীক্ষায় পাস করার সম্ভাবনা 60% এবং ফেল করার সম্ভাবনা 40%, তাহলে এখানে কি হচ্ছে? P এবং Q কিন্তু অলমোস্ট কি হচ্ছে? সেম হচ্ছে। কিন্তু আমি যদি বলতাম পরীক্ষায় পাস করার সম্ভাবনা 95% এবং ফেল করার সম্ভাবনা শুধুমাত্র 5%, তখন কি হতো? P এবং Q কিন্তু ইকুইভ্যালেন্ট হতো না। তখন আমরা বলতাম যে না, এটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন হবে না। 3 নম্বর কন্ডিশন হলো N <= 30। এখানে Nটা কি? Nটাকে আমরা বলবো নাম্বার অফ ট্রায়াল, বাট চেষ্টার সংখ্যা, অর্থাৎ কোনো একটা কাজ আমি কতবার চেষ্টা করব সেটাই হলো N। এখন কথা হলো যে আমি সাপোজ মুদ্রা নিক্ষেপ করতেছি। মুদ্রা নিক্ষেপ করলে আমি কি করব? আমি এই মুদ্রাটা কতবার ট্রায়াল করব বা কতবার চেষ্টা করব। আমি যদি একটা ডাইস নিক্ষেপ করি, ছক্কা নিক্ষেপ করি, তাহলে এই ছক্কাটা আমি কতবার নিক্ষেপ করব সেটাই হলো N। এখন এই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে এই যে চেষ্টা, আমি কোনো একটা কাজ যে চেষ্টা করব, এই ট্রায়ালের সংখ্যা 30-এর সমান বা 30-এর চেয়ে কম হবে। এই তিনটা কন্ডিশন যদি ফিলফুল করে তখনই আমরা শুধুমাত্র বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ফলো করব। দ্যাটস মিন কি হবে? এই সফলতার সম্ভাবনা এবং বিফলতার সম্ভাবনা যোগফল 1 হতে হবে এবং দুইটা অলমোস্ট সেম হতে হবে, এবং নাম্বার অফ ট্রায়াল কি হতে হবে? 30-এর সমান বা 30-এর চেয়ে কি হতে হবে? ছোট হতে হবে। এখন হচ্ছে দ্বিপদী বিন্যাসের উদ্ভাবন। কিভাবে দ্বিপদী বিন্যাস আসে? এই যে ফার্স্ট ইয়ারে এবার যে সিলেবাস কোর্স এলিমেন্টারি প্রবাবিলিটিতে, এখানে কিন্তু প্রবাবিলিটির সাথে সাথে ডিস্ট্রিবিউশন আছে, যেটা আগে সিলেবাসে অর্থাৎ পুরাতন সিলেবাসে কিন্তু এটা সেকেন্ড ইয়ারের একটা কোর্স ছিল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। কিন্তু এখন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা ফার্স্ট ইয়ার এলিমেন্টারি প্রবাবিলিটির সাথে কি করা হয়েছে? মার্জ করা হয়েছে, যার কারণে কিন্তু এই কোর্সের ভলিউমটা কি হয়েছে? এখন আগের থেকে অনেক বেশি বড় হয়ে গেছে। তো প্রত্যেকটা ডিস্ট্রিবিউশনে আমাদের কিছু কমন কোশ্চেন থাকে, যেমন প্রত্যেকটা ডিস্ট্রিবিউশনের উদ্ভাবন, অর্থাৎ কীভাবে আসলো, ওইটার গড় বের করা, ভেরিয়েন্স বের করা, ওর মোমেন্ট জেনারেটিং ফাংশন, কিউমুলেন্ট জেনারেটিং ফাংশন, তারপরে পৌনঃপুনিক সম্পর্ক, অ্যাডিটিভ প্রপার্টি। প্রত্যেকটা বিন্যাসের ক্ষেত্রে আমাদের কিছু কমন কোশ্চেন থাকে যেগুলো প্রত্যেকবার আসে। তো আমরা আজকে পড়বো দ্বিপদী বিন্যাসের উদ্ভাবন, কিভাবে উদ্ভাবন করা হয় দ্বিপদী বিন্যাস। তো দ্বিপদী বিন্যাস কাকে বলে? যার শুধুমাত্র দুইটা আউটকাম থাকে, একটা হলো প্রবাবিলিটি অফ সাকসেস, দ্যাটস মিন P, আর একটা হলো প্রবাবিলিটি অফ ফেলার এবং Q। এই দুইটা যার আউটকাম থাকে সেটাকে আমরা বলি দ্বিপদী বিন্যাস, এবং দুইটা শর্ত হলো দুইটা যোগ করলে কত হয়? 1 হয়।
এখন আমি উদ্ভাবন, এইটাই হলো হচ্ছে দ্বিপদী বিন্যাস, যে সাধারণভাবে বলা যায় যদি একটি কাজ n বার করা হয়, অর্থাৎ কোন একটি কাজ যদি n সংখ্যক বার করা হয় এবং কোনো একটি কাজ যদি n সংখ্যক বার করা হয় এবং x বার সফল হয়, তাহলে বিফল হবে কতবার? n - x বার। অর্থাৎ কোনো একটি কাজ আমি n = 10, অর্থাৎ কোনো একটা কাজ আমি 10 বার চেষ্টা করলাম। আমরা ছোটবেলায় মেলায় গেলে কি করতাম? মেলায় গেলে আমরা এই যে বেলুন থাকতো এগুলোকে আমরা ফায়ার করতাম, যদি আমরা টার্গেট হতো আমরা সফল হতাম। তো সাপোজ আমি 10টা গুলি করলাম, 10টা গুলির মধ্যে আমি x বার সফল হচ্ছি, সাপোজ আমি 6 বার সফল হচ্ছি, অর্থাৎ x হলো নাম্বার অফ সাকসেস ট্রায়াল, এনটা হলো নাম্বার অফ টোটাল ট্রায়াল এবং এক্সটা হলো নাম্বার অফ সাকসেস ট্রায়াল, অর্থাৎ চেষ্টার মধ্যে আমি কতবার সাকসেস হচ্ছে। তাহলে আমি ফেল করব কতবার? n - x, দ্যাটস মিন 10 - 6 = 4 বার, 4 বার আমরা কি করব? ফেল করব। তো এইটাই আমি বলছি যে কোন একটা কাজ আমি n সংখ্যক বার করব, x সংখ্যক বার যদি আমি সফল হই তাহলে আমি বিফল হব কতবার? n - x সংখ্যক বার। তাহলে এই দ্বিপদী বিন্যাসের প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন বা পিডিএফ, যেটাকে আমরা বাংলায় বলি সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক, সেটা হবে কি? p of x = ncx, ncx p⁴x q⁴n - x। এখানে x এর মান হবে 0 1 2 ... n। এই লিমিটটা বিন্যাসের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ প্রত্যেকটা বিন্যাসেরই কিন্তু আলাদা আলাদা লিমিট আছে, এই লিমিটটা খুব ইম্পর্টেন্ট। এই লিমিট দ্বারা আমরা কি বোঝাচ্ছি? x = 0 মানে আমি 10 বার যে একটা চেষ্টা করলাম, এই চেষ্টার মধ্যে আমি কি করব? একবারও সফল হব না। হতেই পারে আমি 10 বার কোনো একটা কাজ করব, 10 বারই বিফল হব, হতে পারে না? হতে পারে। আর x = n মানে কি? x = n মানে হলো আমি কোনো একটা কাজ 10 বার করলাম, 10 বারই আমি কি হলাম? সফল হলাম। অর্থাৎ x এর তাহলে সর্বনিম্ন মান কত হচ্ছে? 0 এবং সর্বোচ্চ মান কত হচ্ছে? n। এটাই হলো দ্বিপদী বিন্যাসের x এর লিমিট। অর্থাৎ এই যে x বলতে কি বোঝাচ্ছে? x বলতে বোঝাচ্ছে যে আমি কতবার সফল হব। তা আমি যতবার কাজ করব ততবারই সফল হতে পারি, আবার আমি যতবার কাজ করব একবারও সফল নাও হইতে পারি। এই জন্য x এর লিমিট হচ্ছে 0 to n। তো এখন আমাদের এই যে দ্বিপদী বিন্যাসের এটা পিডিএফ, এটা আমাদের এখন কি করা লাগবে? প্রমাণ করা লাগবে। তো আমরা প্রমাণ করি দ্বিপদী বিন্যাসের। আমরা বলছি যে দ্বিপদী বিন্যাস হলো এমন একটি বিন্যাস যার কি থাকবে? শুধুমাত্র 2টা আউটকাম থাকবে, অর্থাৎ একবার একটা সাকসেস আর একটা ফেলিওর। তো আমরা জানি যদি কোনো বিন্যাসের শুধুমাত্র 2টা আউটকাম থাকে তাহলে স্বাভাবিকভাবে, এবং 2টা আউটকামের প্রবাবিলিটি অলমোস্ট যদি সেম হয়, তাহলে একবার যদি সফল হয় তাহলে পরের বার কি হব? বিফল হব, তারপরের বার আবার সফল হব, তারপরের বার আবার বিফল হব। এইভাবে কিন্তু আমার নাম্বার অফ ট্রায়ালটা চলতে থাকবে কতবার পর্যন্ত? আপ টু 30 বার, 30 বার পর্যন্ত চলতে থাকবে। তো সেটাই আমরা এখানে দেখাচ্ছি। কোন একটা কাজ, হ্যাঁ, এই যে এটা দ্বারা আমরা বোঝাচ্ছি যে এখানে কোন একটা কাজ একবার যদি আমরা সফল হই, এই যে একবার সফল হলে আরেকবার বিফল হচ্ছি, আবার পরবর্তীতে আবার সফল হচ্ছে। অর্থাৎ কোন একটা কাজ একবার যদি সফল হয়, এই যে ফার্স্টে সাকসেস ফেইলার, সাকসেস ফেইলার, সাকসেস ফেইলার, সাকসেস ফেইলার, সাকসেস ফেইলার, এইভাবে আমার কাজ কত সংখ্যক বার চলবে? n সংখ্যক বার চলবে। এবং এর মধ্যে আমি বলতেছি যে এক সংখ্যক বার আমি সফল হচ্ছি, অর্থাৎ সফলগুলোকে আমি এক পাশে নিয়ে যাচ্ছি। এই জন্য আমি লিখছি s × s। এই s মানে সাকসেস, এই সাকসেস হচ্ছে আমি কতবার? এক সংখ্যক বার। তাহলে আমি ফেল করছি কতবার? f × f, ফেল করছি আমি n - x সংখ্যক বার। এখন আমি যদি উভয় পাশে প্রবাবিলিটি দ্বারা গুণ করি সফলতাগুলোকে, তাহলে আমরা জানি প্রবাবিলিটি অফ s মানে p। একটু আগে আমরা লিখছিলাম যে সফলতার সম্ভাবনাকে আমরা p দ্বারা প্রকাশ করা হয়, তাহলে p of s = p, p of s p, p of s p। এভাবে p আছে কত সংখ্যক বার? s সংখ্যক বার। সিমিলারলি যদি প্রবাবিলিটি অফ f কে আমরা কি দ্বারা প্রকাশ করব? q, তাহলে প্রবাবিলিটি অফ q, তাহলে q আছে কত সংখ্যক বার? n - x সংখ্যক বার। তা আমরা জানি যে কোনো একটা জিনিস আমি যদি বলি a গুণ a, তখন কি আসে? a⁻3। অর্থাৎ কোন একটা জিনিস যতবার গুণ করা যাবে ওইটা পাওয়ার আকারে বসে। তাহলে এখানে আমরা p কে কতবার গুণ করছি? এক সংখ্যক বার, এই জন্য আমরা p এর উপর পাওয়ার কি লিখছি? p⁻x। সিমিলারলি q কে আমরা কতবার গুণ করছি? n - x সংখ্যক বার, এই জন্য q এর উপর পাওয়ার আসছে কত? n - x সংখ্যক। অর্থাৎ এখানে আমরা যদি q যদি গুণ করি কত সংখ্যক বার? এইভাবে যদি আমরা ... n - x সংখ্যক বার, তাহলে q এর উপরে পাওয়ার আসবে কত? n - x। আমরা দুইটা জিনিস জানি যে যদি সিমিলারলি আমরা যদি a যোগ a করি তখন কত আসে? 3a। অর্থাৎ যোগ করলে যতগুলো জিনিস যোগ করা যায় ওইটা কি হয়? সহগ আকারে পাশে বসে। কিন্তু আমরা যদি গুণ করি তাহলে কি হয়? ওইটা পাওয়ার a 3টা আছে, তাহলে এর উপরে কত আসবে? 3। অর্থাৎ গুণ করলে সেটা পাওয়ার আকারে বসে এবং যোগ করলে সেটা সহগ আকারে বসে। এখন বলতেছি যে এই যে আমি কোনো একটা কাজ n সংখ্যক বার করতেছি এবং সফল হচ্ছে এক সংখ্যক বার, অর্থাৎ n সংখ্যক বার থেকে এক সংখ্যক বার সফল হওয়ার কে আমরা বলতেছি ncx। এটা হলো কি?
এটা হলো কম্বিনেশন। আমরা পারমিটেশন এবং কম্বিনেশনের উপরেও একটা ক্লাস নিয়ে এটা বোঝাবো যে কখন কিভাবে পারমিটেশন হয়, কখন কিভাবে কম্বিনেশন হয়। তাহলে আমরা পাচ্ছি কি n সংখ্যক বার থেকে x সংখ্যক বার সফল হওয়ার সম্ভাবনাকে আমরা বলছি p of x equals to ncx p to the power x q to the power n minus x। তো এটাই ছিল দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা উদ্ভাবন। এখন আসবো হলো দ্বিপদী বিন্যাসের গড়। আমরা দ্বিপদী বিন্যাসের কিভাবে গড় নির্ণয় করব সেটা আমরা দেখব। আমি বলছিলাম যে প্রত্যেকটা বিন্যাসেরই কিন্তু গড়, ভেরিয়েন্স, মোমেন্ট জেনারেটিং ফাংশন এটা কিভাবে নির্ণয় করতে হবে সেটা আমাদের জানা লাগবে। তো দ্বিপদী বিন্যাসের গড় লাগবে। তো এখন এই গড় বের করার জন্য আমাদের আসলে প্রবাবিলিটির আরও অনেকগুলো অধ্যায় আছে, যেমন গাণিতিক প্রত্যাশা নামে একটা চ্যাপ্টার আছে বা ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন, সেটা কিন্তু আমাদের জানা লাগবে। তো গাণিতিক প্রত্যাশার সূত্র অনুসারে আমরা জানি এক্সপেকটেশন অফ এক্স ইকুয়ালস টু সামেশন অফ এক্স ইনটু প্রবাবিলিটি অফ এক্স। এটা হলো গাণিতিক প্রত্যাশার সূত্র। অর্থাৎ কোনো একটি চলক এবং সেই চলকের সম্ভাবনার গুণফলের, এটা সামেশন, সম্ভাবনার গুণফলের সমষ্টিকে বলা হয় গাণিতিক প্রত্যাশা। ই অফ এক্স মানে এক্স এর এক্সপেকটেশন, এক্স এর এক্সপেকটেশন মানে এক্স এর গাণিতিক প্রত্যাশা। তাহলে এক্স এর গাণিতিক প্রত্যাশার সূত্র কি? সামেশন অফ এক্স ইন্টু পি অফ এক্স। কখন হবে এই সূত্রটা? যদি এক্স চলকটা বিচ্ছিন্ন হয়। তো আমরা জানি যে এক্সপেকটেশন অফ এক্স মানে আসলে গড়। এক্সপেকটেশন এক্সকে আমরা কি বলবো? গড় বলবো। দ্যাটস মিন কোনো বিন্যাসের গড় নির্ণয় করতে গেলে, সেটা যদি গড় নির্ণয় করতে গেলে আমরা কি করব? মূলত এক্সপেকটেশন অফ এক্স বের করব। তা আমরা এখানে লিখছি যে এক্সপেকটেশন অফ এক্স ইকুয়ালস টু সামেশন অফ এক্স ইন্টু পি এক্স। এখন এই এক্স এর লিমিট কত? আমরা জানি যে দ্বিপদী বিন্যাসের ক্ষেত্রে এক্স এর লিমিট কত হয়? 0 থেকে কত পর্যন্ত? n পর্যন্ত। এই জন্য আমরা দিয়েছি যে এক্স এর লিমিট হলো 0 থেকে কত পর্যন্ত? n পর্যন্ত। এখন এই যে আমরা গাণিতিক প্রত্যাশা লিখলাম সামেশন অফ এক্স ইন্টু পি এক্স, এখানে আবার এটাকে কি করছে আমরা দেখেন যে এই যে সামেশন ঠিকই রাখছি, এক্স এর জায়গায় এক্স ঠিক আছে। এই পি অফ এক্স ইকুয়ালস টু যে এন সি এক্স পি অফ এক্স কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স, এইটাই হলো দ্বিপদী বিন্যাসের প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন। একটু আগে কিন্তু আমরা এটা প্রমাণ করছি যে পি অফ এক্স ইকুয়ালস টু এন সি এক্স পি অফ এক্স কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স বসাই দিছি। বসানোর পরে আমি এবার কি করব? এখন আমাদের মেইন কাজ হলো এই যে এক্স এর লিমিট বসানো। তাহলে এক্স আছে কত জায়গায়? 1 জায়গায়, 2 জায়গায়, 3 জায়গায়, 4 জায়গায়। অর্থাৎ এই বিন্যাসে এক্স আছে হলো 4 জায়গায়। এই 4 জায়গায় এক্স এর লিমিট বসাবো কত? 0 থেকে n পর্যন্ত। অর্থাৎ একবার 0 বসাবো, একবার 1, একবার 2, একবার 3, এভাবে আমরা n পর্যন্ত বসাবো। তো এখানে আমরা এখান থেকে দেখতেছি যে এখানে আছে সামেশন অফ এক্স ইন্টু এন সি এক্স পি টু দি পাওয়ার এক্স কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স। এখানে যদি আমরা এখন এই যে এক্স এর জায়গায় যদি 0 বসাই, তাহলে 0 ইন্টু যাই হোক টোটাল ভ্যালু কত হয়ে যাবে? 0। এই জন্য আমরা প্রথম ভ্যালুটা কত নিছি? 0 নিছি, কারণ এখানে এক্স এর ভ্যালু 0 বসালে সবগুলো কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। এখন এক্স এর ভ্যালু আমি 1 বসাবো। এখানে 1 বসালে 1 NC1 পি টু দি পাওয়ার এক্স, পি এর উপরে 1 কিউ টু দি পাওয়ার এন মাইনাস 1 n মাইনাস 1। এখন আমরা এই সূত্রে x এর মান 2 বসাবো। 2 বসালে x এর মান 2 NC2 p টু দি পাওয়ার 2 q টু দি পাওয়ার n মাইনাস 2। এরপর আমরা 3 বসাবো। এভাবে আমরা অনুরূপভাবে x এর ভ্যালু n বসাবো। অর্থাৎ এখানে আমরা কি করছি? এখানে আমরা শুধুমাত্র x এর ভ্যালু বসাইছি, x এর লিমিট বসাইছি। লিমিট কত? একবার 0, একবার 1, একবার 2, একবার 3 ডট 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 n পর্যন্ত বসাইছি। এখন এটা তো 0। এখন দেখেন এখানে এই যে NC1 এটাকে ভাঙতে হবে। তো NC1 কে ভাঙলে আমরা কি পাই? NC1 কে আমরা ভাঙলে পাই হলো n ফ্যাক্টোরিয়াল 1 ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। n ফ্যাক্টোরিয়ালকে আমরা আবার ভাঙতে পারি n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। এটা কেটে গেলে NC1 মানে আমরা কি পাই? শুধুমাত্র n পাই। এই জন্য আমরা লিখছি NC1 ইকুয়ালস টু হলো n। পি টু দি পাওয়ার 1, কোনো কিছুর উপর পাওয়ার 1 থাকলে ওইটাই হয়ে যায়, সুতরাং এটা হচ্ছে পি, এবং কিউ টু দি পাওয়ার এন মাইনাস 1। সিমিলারলি এখানে দেখেন এই যে পি স্কোয়ার যা আছে তাই আছে, এটা যা আছে তাই আছে। এখন এইটা চেঞ্জ হয়ে গেছে 2 ইন্টু NC2। তাহলে NC2 ভাঙলে আমরা কত পাই সেটা আমরা একটু দেখবো। NC2 কে যদি আমরা ভাঙি NC2, তাহলে উপরে n ফ্যাক্টোরিয়াল, নিচে 2 ফ্যাক্টোরিয়াল, উপরে হলো n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। এই যে এই 2 আর এই 2 কি হয়ে যাবে? কেটে যাবে। তাহলে উপরে থাকছে হলো n ফ্যাক্টোরিয়াল, নিচে হলো n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে যদি আমি ভাঙি, উপরে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল, নিচে হলো n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। এই n ফ্যাক্টোরিয়ালকে আবার ভাঙা যায় n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস
টু ফ্যাক্টরিয়াল, তাহলে এটা কেটে গেলে থাকে n ইন্টু n মাইনাস ওয়ান, এই যে আমার হচ্ছে হলো n ইন্টু n মাইনাস ওয়ান। অর্থাৎ আমাদের নিচে লিমিট যত পর্যন্ত থাকবে তত পর্যন্ত কিন্তু আমাদের ভাঙতে হবে। আমি আরেকবার একটু ক্লিয়ার করে দিই, nc2 আছে, দ্যাটস মিন উপরের n ফ্যাক্টরিয়ালকে আমাদের 2 পর্যন্ত ভাঙতে হবে। যদি এখানে nc3 থাকে, প্রথমত তাহলে nc2 মানে কি, n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টরিয়াল n মাইনাস 2 ফ্যাক্টরিয়াল। এখন এই উপরেরটাকে আমার n মাইনাস 2 পর্যন্ত ভাঙতে হবে। এর আগে ছিল 1 পর্যন্ত, এই জন্য আমার উপরেরটাকে n মাইনাস 1 পর্যন্ত ভাঙতে হয়েছিল, তো ভাঙলাম। এইভাবে সিমিলারলি আমরা এখানে ncn মানে 1, উপরেরটা এবং নিচেরটার পাওয়ার থাকলে 1 হয়ে যায়, এবং p টু দি পাওয়ার n এবং q টু দি পাওয়ার n মাইনাস n মানে কি, q টু দি পাওয়ার 0। কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় সেটার মান হলো 1 হয়ে যায়। সুতরাং আমরা এখান থেকে পাবো শুধু n এবং p টু দি পাওয়ার n, এই জন্য লিখছি হলো n p টু দি পাওয়ার n। এখন আমাদের কমন নিতে হবে। সব জায়গায় কি আছে দেখেন, প্রত্যেক জায়গায় কিন্তু আমার n আছে, অর্থাৎ আমরা n কমন যাই। ওকে, ইভেন সব জায়গায় কি আছে, একটা করে পি আছে, এই যে এখানেও একটা কি আছে, পি আছে। সুতরাং আমরা যদি এনপি কমন নিই তাহলে এখান থেকে থাকছে কি, কিউ টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, তাহলে এখান থেকে কিউ টু দি পাওয়ার n মাইনাস ওয়ান থাকছে, এখান থেকে n কমন নিলে থাকছে n মাইনাস ওয়ান। এই যে পি স্কোয়ার থেকে পি, অর্থাৎ দুইটা পি, পি স্কোয়ার মানে কি দুইটা পি থেকে একটা পি কমন নিলে আমার থাকছে একটা পি, এখানে যা আছে তাই। এখান থেকে দেখেন আমরা n কমন নিচ্ছি, পি টু দি পাওয়ার n থেকে এখন আমাকে পি কমন নিতে হবে। শোনেন, কোনো কিছু যদি কমন নিই মূলত কি হয়, মূলত হলো পাওয়ার থেকে 1 মাইনাস হয়। যেমন আমরা যদি বলি পি কিউব থেকে যদি আমরা পি কমন নিই তাহলে আলটিমেটলি কি হয়, এই পি কিউব মাইনাস 1 হয়, অর্থাৎ কমন নিয়ে মানে পাওয়ার থেকে 1 বিয়োগ হয়। এখন পি টু দি পাওয়ার n থেকে পি কমন নিছি, কয়টা পি কমন নিছি, একটা পি কমন নিছি, এই জন্য পাওয়ার থেকে 1 কি হয়েছে, বিয়োগ হয়েছে। এখান থেকে যদি আমরা পি স্কোয়ার কমন নিতাম তাহলে পাওয়ার থেকে কি হতো, 2 বিয়োগ হতো। অর্থাৎ আমি যতগুলা এলিমেন্ট যতগুলা জিনিস কমন নিব পাওয়ার থেকে ঠিক তত কি হবে, বিয়োগ হবে। তাহলে আমরা এনপি বিয়োগ করার কমন নেওয়ার পরে আমরা এই জিনিসটা পেলাম। এখন আমাদের খুব ইন্টারেস্টিংলি এখান থেকে আমরা কিভাবে শর্টকাট করতে পারবো, এটার একটা সূত্র আছে, a প্লাস বি টু দি পাওয়ার n, এটা সূত্র। এই সূত্রটাকে আমরা সহজে মনে রাখার জন্য আমি একটু শর্টকাট বলে দিচ্ছি। প্রথমটার উপরের পাওয়ার এবং শেষটার উপরের পাওয়ার যদি সেম হয় তাহলে কি লিখবেন, তাহলে লিখবা হলো প্রথমটার বেস এবং শেষটার বেস। তাহলে প্রথমটার বেস কত, কিউ, তাহলে কিউ, শেষেরটার বেস কত, পি, তাহলে কিউ যুক্ত পি, এবং উপরে কত হবে, এই পাওয়ারটা দিয়ে দিতে হবে n মাইনাস ওয়ান। অর্থাৎ নিয়মটা কি, প্রথমটার বেস যোগ শেষেরটার বেস টু দি পাওয়ার, পাওয়ার কত, n মাইনাস ওয়ান। এখন আমরা জানি পি প্লাস কিউ ইকুয়ালস টু কত, আমরা জানি যে পি প্লাস কিউ ইকুয়ালস টু 1, তাহলে পি প্লাস কিউ ইকুয়ালস টু 1 বসালে 1 এর উপর পাওয়ার যাই থাকুক কত হয়, 1ই হয়ে যায়। সুতরাং আমরা ফাইনালি গড় পাচ্ছি কত, এনপি। এটাই হলো দ্বিপদী বিন্যাসের কত, দ্বিপদী বিন্যাসের এটাই হলো গড়। এখন আমাদের কি বের করতে হবে, দ্বিপদী বিন্যাসের ভেরিয়েন্স বের করতে হবে। তো দ্বিপদী বিন্যাসের ভেরিয়েন্সের সূত্র আমরা জানি, এটা হলো দ্বিপদী বিন্যাসের ভেরিয়েন্সের সূত্র, ভেরিয়েন্স অফ এক্স ইকুয়ালস টু এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মাইনাস এক্সপেকটেশন অফ এক্স তার হোল স্কোয়ার। আমি বলেছিলাম যে গাণিতিক প্রত্যাশা নামে একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টার পড়লে এগুলো তোমরা আরো ভালোভাবে শিখতে পারবে। তো অলরেডি আমরা এক্সপেকটেশন অফ এক্স মানে জানি, এক্সপেকটেশন অফ এক্স মানে কত, এনপি। তাহলে আমরা জানি না কি, আমরা জানি না হলো এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার। এই এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার বের করতে পারলে কিন্তু আমাদের এই সূত্রে বসালে আমরা ভেরিয়েন্স পেয়ে যাব। এখন এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার বের করতে হলে এটাকে আবার একটু ভেঙে নিতে হয়। তা আমরা এক্স স্কোয়ারকে এভাবে ভেঙা যায় না, এক্স স্কোয়ার ইকুয়ালস টু এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান প্লাস এক্স লেখা যায়। তখন কি হয়, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস এক্স, কাটাকাটি করলে কিন্তু আলটিমেটলি কি হয়, এক্স স্কোয়ার হয়। অর্থাৎ এক্স স্কোয়ারকে আমরা কি লিখতে পারি, এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান প্লাস এক্স। এই জন্য এই যে এক্স স্কোয়ারকে আমরা ভেঙে নিলাম, এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান প্লাস এক্স, এখানে যেটা সেটাই। এখন এই এক্সপেকটেশন সবার সাথে গুণ করলে কি হয়, এক্সপেকটেশন অফ এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান, এক্সপেকটেশন অফ এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান, এই যে প্লাস এক্সপেকটেশন অফ এক্স, আর এখানে এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা দেখতেছি যে এই যে আমি ভেরিয়েন্স অফ এক্স এর যে সূত্র পেলাম, এটার মানে আমরা জানি এনপি, এটার মানে আমরা জানি কত, এনপি। আমরা জানি না কি, শুধু এক্সপেকটেশন অফ এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান, অর্থাৎ এই মানটা আমাদের আলাদা করে বের করে নিতে হবে। এক্সপেকটেশন অফ এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান বের করে এই সূত্রে যদি আমরা বসায় দিই তাহলে আমরা ভেরিয়েন্স পেয়ে যাব। তাহলে আমার মূল উদ্দেশ্য কি, এখন এক্সপেকটেশন অফ এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ানের মানটা কি করা, মানটা বের করা। তো এখন আমরা এইখান থেকে আমরা এক্সপেকটেশন অফ এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ানের মান বের করবো। তো আমরা এর আগে গাণিতিক প্রত্যাশার সূত্র কি পড়েছিলাম,
সরি, এর আগে আমরা পড়ছিলাম এক্সপেকটেশন অফ এক্স এর সূত্র কিভাবে পড়ছিলাম, যে এক্সপেকটেশন অফ এক্স মানে হলো সামেশন অফ এক্স ইন্টু পি এক্স। তো এটা মজার বিষয় হলো আসলে এই ব্র্যাকেটের মধ্যে যা থাকে হুবহু সামেশনের পর তাই বসে যায়। তাহলে আমরা যদি এখন এক্সপেকটেশন অফ এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান বের করি তাহলে কি হবে, প্রথমে সামেশন নিব এবং এই যে এখানে ব্র্যাকেটের মধ্যে এক্স ছিল, এখন ব্র্যাকেটের মধ্যে কি আছে, এক্স ইন্টু এক্স মাইনাস এক্স, হুবহু এখানে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান বসে যা আছে তাই বসে যাবে। এর সাথে কি হবে, একটা পি অফ এক্স কি হবে, গুণ হবে। এটাই আমার গাণিতিক প্রত্যাশার ক্ষেত্রে এটাই হলো নিয়ম। তাহলে আমি যখন এক্সপেকটেশন অফ এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান করবো, সূত্র অনুসারে একটা সামেশন আসবে, এইখানে হুবহু যা থাকবে এখানে হুবহু তাই বসবে, বসার পরে এই চলকের একটা কি বসবে, সম্ভাবনা বসবে। তাহলে চলক কত, এখানে এক্স, এই জন্য পি অফ এক্স বসছে। ওকে, আচ্ছা এখন সামেশন এখানে যা আছে তাই, এই পি অফ এক্স ইকস্ট আমরা কি জানি, এন সি এক্স পি টু দি বার এক্স কিউ টু দি বার এন মাইনাস এক্স। সুতরাং আমরা বসিয়ে দিলাম যে এন সি এক্স পি টু দি বার এক্স কিউ টু দি বার এন মাইনাস এক্স। এই পর্যন্ত কিন্তু আমরা আগের বারও করছিলাম। এরপরে কাজটা কি, এরপরের কাজ হলো এই যে এক্স এর মান বসাবো। তাহলে এক্স এখানে এক জায়গায়, দুই জায়গায়, তিন জায়গায়, চার জায়গায়, পাঁচ জায়গায় আছে। এই এক্স এর মান আমরা বসাবো, কত বসাবো, প্রথমে জিরো বসাবো, তারপর ওয়ান বসাবো। তো দেখেন আমরা যদি এখানে এক্স এর মান জিরো বসাই তাহলে জিরোর সাথে যাই গুণ করি টোটালটা কি হয়ে যায়, জিরো হয়ে যায়। তারপর এক্স এর মান যদি ওয়ান বসাই তাহলে এখানে ওয়ান, ওয়ান মাইনাস ওয়ান, তাহলে আলটিমেটলি কি ওয়ান মাইনাস ওয়ানও জিরো হয়। এই জন্য এক্স এর মান জিরো বসালেও জিরো হয়ে যাচ্ছে, এক্স এর মান যদি আমরা ওয়ান বসাই সেক্ষেত্রেও আমরা কিন্তু জিরো পাচ্ছি। এখন এক্স এর মান টু বসালে কত হবে, টু, টু মাইনাস ওয়ান, এন সি টু পি টু দি বার টু কিউ টু দি বার এন মাইনাস টু। এক্স এর মান থ্রি বসালে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান, অর্থাৎ থ্রি, থ্রি মাইনাস ওয়ান, এন সি থ্রি পি টু দি বার থ্রি কিউ টু দি বার থ্রি, এবং লাস্টে এক্স এর মান কত বসালাম, ওয়ান বসালাম। অর্থাৎ এর আগের মতোই কিন্তু আমরা এক্স এর মান জিরো, ওয়ান, টু, থ্রি ডট 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 এন বসালাম। তাহলে এইখান থেকে একটু দেখেন, এই যে টু, টু মাইনাস ওয়ান এখানে টু হয়, এখন এই এনসি টুকে ভাঙতে হবে। এনসি টুকে এর আগেও আমরা ভাঙছিলাম, এনসি টু ভাঙলে উপরে এন ফ্যাক্টোরিয়াল, নিচে টু ফ্যাক্টোরিয়াল, এন মাইনাস উপরেরটা এবং নিচেরটার বিয়োগফলের ফ্যাক্টোরিয়াল। এরপরে নিয়মটা কি, এই নিচেরটা পর্যন্ত উপরে এন ফ্যাক্টোরিয়ালকে ভাঙতে হয়, নিচে কত আছে, টু পর্যন্ত আছে। তাহলে এন ইন্টু এন মাইনাস ওয়ান, এন মাইনাস টু তার ফ্যাক্টোরিয়াল, টু ফ্যাক্টোরিয়াল, এন মাইনাস টু ফ্যাক্টর, এটা কেটে যায়, থাকে কি এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু। এই যে এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু বের হয়েছে, এবার এই টু আর এই টু কি হয়, কেটে যায়। তাহলে থাকে কি পি স্কোয়ার কিউ টু দ্য এন মাইনাস টু। এবার থ্রি, থ্রি এবং টু, থ্রি মাইনাস ওয়ান হলো সিক্স হয়। এখন এনসি থ্রিকে আমাদের ভাঙতে হবে, এনসি থ্রিকে ভাঙলে কি হয়, আগেরটার মতোই এখানে থ্রি আসবে, তাহলে এখানে কত আসবে, থ্রি ফ্যাক্টোরিয়াল হবে, এখানে একটা কত হবে, থ্রি হবে এনসি থ্রিকে ভাঙলে। এবং উপরে তখন এইখানে থ্রি ফ্যাক্টোরিয়াল থাকছে, এন ইন্টু এন মাইনাস ওয়ান, এন মাইনাস টু, এন মাইনাস থ্রি ফ্যাক্টোরিয়াল মত ভাঙতে হবে, কারণ নিচে কত বসে, থ্রি ফ্যাক্টোরিয়াল থাকবে, তখন এইটা আর এটা কেটে যাবে। তাহলে থাকছে কত, এন ইন্টু এন মাইনাস ওয়ান, এন মাইনাস টু, যে এন ইন্টু এন মাইনাস ওয়ান, এন মাইনাস টু, এবং থ্রি ফ্যাক্টোরিয়াল মানে কত, থ্রি ফ্যাক্টোরিয়াল মানে থ্রি ইন্টু টু বা সিক্স হয়ে গেল। এখন এই যে এইটা আর এটা কি হয়, কেটে যায়, থাকে এন ইন্টু এন মাইনাস ওয়ান, এন মাইনাস টু, এইখানে যা আছে তাই বসে যাচ্ছে। এখান থেকে এন ইন্টু এন মাইনাস এন সি এন মানে ওয়ান, আর এই যে কিউ টু দি বার এন মাইনাস এন, কিউ টু দি বার এন মাইনাস এন মানে কিউ টু দি বার জিরো, এটা কত হয়ে যায়, ওয়ান হয়ে যায়। শুধুমাত্র এখানে থাকে হলো এই যে পি টু দি বার এন এবং কিউ টু দি বার এন, সরি এটা হবে না, কিউ টু দি বার জিরো, এটা ওয়ান হয়ে যাবে, এটা এখানে আসবে না। এন ইন্টু এন মাইনাস ওয়ান পি টু দি বার এন, এটাই আমার এখান থেকে আমরা পাবো। এখন কথা হলো আগেরটাই কি কমন গেছিল, আগেরটা আমরা যখন করছিলাম এন পি কমন গেছিল, এখানে কি কি কমন যায় দেখেন তো, এই দেখেন এন ইন্টু এন মাইনাস ওয়ান সব জায়গায় আছে, এন ইন্টু এন মাইনাস ওয়ান সব জায়গায় আছে, অর্থাৎ এন ইন্টু এন মাইনাস ওয়ান কমন যায়। আগে শুধু এন কমন গেছিল, এখন এন ইন্টু এন মাইনাস ওয়ান কমন যায়। এবং পি স্কোয়ার সব জায়গায় আছে, এখানেও পি স্কোয়ার আছে, এখানেও পি স্কোয়ার আছে, এর মধ্যেও আমরা কি পাবো, পি স্কোয়ার পাবো। অর্থাৎ আমার এখন যদি আমি নিই কমন যাবে এন ইন্টু এন মাইনাস ওয়ান পি স্কোয়ার, আমার এখন কমন যাবে। ঠিক আছে, তো আমরা এর পরের পেজে দেখি যে আমরা এটাকে কমন কিভাবে নিয়েছি। এই যে এখানে এই যে এন ইন্টু এন মাইনাস ওয়ান, সরি এই যে এন ইন্টু এন মাইনাস ওয়ান আমাদের এখন কমন গেছে, এন ইন্টু এন মাইনাস ওয়ান পি স্কোয়ার। তাহলে এন ইন্টু এন মাইনাস পি স্কোয়ার কমন গেলে থাকে কিউ টু দি বার এন মাইনাস টু, এখান থেকে এই পর্যন্ত কমন চলে যায়, থাকে এন মাইনাস টু, এখানে পি স্কোয়ার কমন গেলে একটা পি থাকে, এখান থেকে এন ইন্টু এন মাইনাস ওয়ান, এটা হবে না, পি টু দি বার এন থেকে যদি আমি পি স্কোয়ার কমন নিই তাহলে হবে হলো এই যে পাওয়ার থেকে কি করতে হয়, যত কমন নিব তত বিয়োগ করতে হয়, তাহলে এটা থাকে। তো এটা দেখেন আগের মতো সূত্র পড়ে গেছে, আমি বলছিলাম প্রথমটার উপরের পাওয়ার আর শেষেরটার উপরের পাওয়ার যদি সমান হয় তখন আমরা কি লিখবো, প্রথমটার বেস
এবং শেষেরটার বেজ এবং উপরে পাওয়ার যা আসবে তাই। তাহলে এখানে থাকছে কি n ইন্টু n মাইনাস ওয়ান পি স্কোয়ার, এই পি প্লাস কিউ ইকস টু ওয়ান, আমরা জানি কত পি প্লাস কিউ ইকস টু ওয়ান, তার মানে এটা থাকে না, তাহলে শুধুমাত্র থাকে n ইন্টু n মাইনাস ওয়ান পি স্কোয়ার। এখন আমরা এই যে ভেরিয়েন্সের সূত্রে বসাই দিই, এই যে n ইন্টু n মাইনাস ওয়ান পি স্কোয়ার এন পি মাইনাস এন পি স্কোয়ার, এটাই আমার ভেরিয়েন্সের সূত্র ছিল। আমার ভেরিয়েন্সের সূত্র কি পাইছিলাম আমরা ফাইনালি, এক্সপেকটেশন অফ x into x minus 1 plus expectation of x minus expectation of x তার হোল স্কোয়ার। তাহলে এইটুকুর মান আমরা কি পাইলাম, n into n minus 1 p স্কোয়ার প্লাস এক্সপেকটেশন অফ x মানে আমরা জানি n p মাইনাস এক্সপেকটেশন অফ x তার হোল স্কোয়ার মানে কি n স্কোয়ার তার p স্কোয়ার। এই যে আমরা এটা পেয়ে গেলাম, এখানে ছোট হাতের হবে এন পি স্কোয়ার। তো এটা এখন আমি এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কি আসে, গুণ করলে কি আসে, এন স্কোয়ার পি স্কোয়ার মাইনাস এন পি স্কোয়ার প্লাস এন পি মাইনাস এন স্কোয়ার পি স্কোয়ার। তাহলে এটা কি হয়, কেটে যায়, আমরা লিখতে পারি এন পি মাইনাস এন পি তার হোল স্কোয়ার। এখান থেকে আর এন পি কমন যায়, তাহলে ওয়ান মাইনাস পি, তাহলে এন পি কিউব। কারণ আমরা কি জানি পি প্লাস কিউ ইকস টু কত ওয়ান, যদি পি প্লাস কিউ ইকস টু ওয়ান হয় তাহলে ওয়ান মাইনাস পি ইকস টু কত হয়, কিউ হয়, কিউ বসাইলে এন পি কিউ। এই এন পি কিউ হলো আমার দ্বিপদী বিন্যাসের ভেরিয়েন্স, ঠিক আছে। এই এন পি কিউটা হলো আমাদের দ্বিপদী বিন্যাসের ভেদাঙ্ক। তো সিমিলারলি আমরা এখান থেকে আমরা এখন বের করব মোমেন্ট জেনারেটিং ফাংশন। মোমেন্ট জেনারেটিং ফাংশন, তো এই যে আমরা দ্বিপদী বিন্যাসের উদ্ভাবন দেখালাম, গড় দেখালাম এবং ভেরিয়েন্স দেখালাম, তো এইভাবে সিমিলারলি আমরা দ্বিপদী বিন্যাসের, আমি একটু সংক্ষেপে দেখাই দিই। এই যে মোমেন্ট জেনারেটিং ফাংশনের সূত্র, এটা যে কিভাবে মোমেন্ট জেনারেটিং ফাংশন বের করতে হবে। মোমেন্ট জেনারেটিং ফাংশনের সূত্র এক্সপেকটেশন অফ ই টু দি পাওয়ার টিএক্স, এক্সপেকটেশন অফ ই টু দি পাওয়ার টিএক্স। তো এক্সপেকটেশন ভাঙলে কি আসে, একটা সামেশন আসে। আমি বলছিলাম এক্সপেকটেশনের পর যা থাকে হুবহু তাই বসে, তার সাথে একটা পি অফ এক্স বসে। তাহলে ই টু দি পাওয়ার টিএক্স পি অফ এক্স এর সূত্র আমরা এটা আগে জানি, পি অফ এক্স এর সূত্র। তো এখান থেকে আমরা, এইটা হলো মোমেন্ট জেনারেটিং ফাংশনের সূত্র, এক্সপেকটেশন অফ ই টু দি পাওয়ার টিএক্স, সরি হ্যাঁ, এক্সপেকটেশন অফ ই টু দি পাওয়ার টিএক্স, এটা মোমেন্ট জেনারেটিং সূত্র, এটা আমাদের কাজে লাগবে। এম অফ এক্স টি ইকুয়ালস টু এক্সপেকটেশন অফ ই টু দি পাওয়ার টিএক্স। তাহলে এক্সপেকটেশন ভাঙলে একটা সামেশন আসে, যা থাকে হুবহু তাই বসে, এর সাথে একটা কি গুণ হয়, প্রবাবিলিটি গুণ হয়। প্রবাবিলিটি গুণ করছি, এই পি অফ এক্স মানে আমরা জানি এন সি এক্স পি টু দি পাওয়ার এক্স কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স। এইবার আবার আগের মতোই কাজ, এখানে আমার কমন আছে এই যে ই টু দি পাওয়ার টি এর উপরও পাওয়ার এক্স আছে, আবার পি এর উপর পাওয়ার এক্স আছে, এই জন্য পি ই টু দি পাওয়ার টি একসাথে করে নিলাম। এখন ওই যে আগের মতো আবার এক্স এর মান বসাতে হবে। এক্স এর মান এই যে আমরা একবার এখানে এক্স তাহলে কয় জায়গায়, এক জায়গায়, দুই জায়গায়, তিন জায়গায়। এক্স এর মান এই যে একবার জিরো বসাচ্ছি, একবার ওয়ান বসাচ্ছি, একবার টু বসাচ্ছি, এভাবে আমরা ডট ডট করে বসায় যেতে হবে, লাস্টে আমরা এন বসাচ্ছি। তো এখানে এন সি জিরো ওয়ান হয়ে যায়, কোনো কিছুর পাওয়ার জিরো হলে সেটা ওয়ান হয়ে যায়, শুধুমাত্র থাকে কি কিউ টু দি পাওয়ার এন। এই জন্য যে আমাদের এখানে শুধুমাত্র থাকছে কি কিউ টু দি পাওয়ার এন। সিমিলারলি যদি আমরা লাস্টেরটা করি, এন সি এন কত হয়, ওয়ান হয়, পি ই টু দি পাওয়ার টি টু দি পাওয়ার এন হয়, কিউ টু দি পাওয়ার এন মাইনাস এন জিরো হয়ে যায়, সুতরাং আর কিছু থাকে না। এখন এই যে আবার আগেরটার মতো হয়ে গেছে, প্রথমটার উপরের পাওয়ার এবং শেষেরটার উপরের পাওয়ার যদি সেম হয়, সুতরাং আমরা লিখতে পারি প্রথমটার বেস প্লাস শেষেরটার বেস তার উপরের এন। তো এই যে আমরা পেলাম যে কিউ প্লাস পি ই টু দি পাওয়ার টি টু দি পাওয়ার এন, এটাই আমাদের দ্বিপদী বিন্যাসের কি, এটাই আমাদের দ্বিপদী বিন্যাসের মোমেন্ট জেনারেটিং ফাংশন। তো সিমিলারলি আমরা মোমেন্ট জেনারেটিং ফাংশন থেকে আবার গড় বের করতে পারবো। এর আগে আমরা নর্মালি গড় বের করছিলাম, এবার আমরা মোমেন্ট জেনারেটিং ফাংশন থেকে গড় বের করবো। গড় বের করার নিয়ম হলো মোমেন্ট জেনারেটিং ফাংশনকে একবার ডিফারেন্সিয়েশন করতে হবে, ঠিক আছে। আর ভেরিয়েন্স বের করতে গেলে আমার মোমেন্ট জেনারেটিং ফাংশনকে আবার কি করতে হবে, দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তো আমরা যখন এই কোর্সগুলো এনরোল করব, তখন এই কোর্সগুলো আমরা বিস্তারিত খুব সুন্দর করে দেখাবো যে কিভাবে মোমেন্ট জেনারেটিং ফাংশন থেকে আমাদের আবার কি করা যায়, গড়, ভেরিয়েন্স এগুলো বের করা যায়। তো আমরা আজকে এই পর্যন্তই রাখছি। পরবর্তী ক্লাসে আমরা মোমেন্ট দ্বিপদী বিন্যাসের আরও যেসব জিনিসগুলো আছে, অর্থাৎ কিউমুলেন্ট জেনারেটিং ফাংশন বা পৌনঃপুনিক সম্পর্ক, এগুলো নিয়ে আবার ক্লাস দিব। তো ধন্যবাদ শিক্ষার্থী সবাইকে এনইউ স্টাডি হাবের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।